পাভেল, প্রেম একসাথে বলে উঠল। চালাকি কেন করব? অয়ন তো সত্যিই বলছে। ছবি আর অয়ন ওরা দুজন স্বামী স্ত্রী। আপনি বিষয়টা ঘোলা করছেন। চুপ থাক হতচ্ছাড়া। আমি যখন চেঁচামেচি করলাম তোরাও তখন চুপ ছিলি। এখন অয়ন যখন স্ত্রী পরিচয় দিছে তখন তোরা তালে তাল মেলাছিস। চোখের ইশারায় প্রেম এবং পাভেলকে চুপ থাকতে বলল। প্রেম এবং পাভেল কিছু বলতে গিয়ে চুপ হয়ে গেল। আঙ্কেল, আমি সত্যি বলছি, ওর আর আমার বিয়ে হয়েছে। আমাদের খারাপ কোনো উদ্দেশ্য নেই। বেশ, তাহলে তোমাদের বিয়ের পেপার দেখাও, তাহলে বিশ্বাস করব তোমরা বিবাহিত। গ্রামে তাড়াহুড়ো করে ধর্মীয়ভাবে বিয়ে হয়েছে, শুধু রেজিস্টার করা হয় নাই। এখন কাগজ কোথায় পাবে? অয়ন আমতা আমতা করছে। কি হলো, কাগজ কোথায় দেখাও। আসলে আঙ্কেল, আমাদের কি তোমাদের রেজিস্টার হয় নাই সেটা বলবে তো? শোনো, এসব আমি বহুত দেখেছি। মেয়ে নিয়ে এসে ধরা খাওয়ার পর বলে বিয়ে করেছি আমরা। রেজিস্ট্রারির কাগজ দেখাতে বললে তখন এসবই বলে। ভালোই ভালোই বলছি। আমার এই মাসের ভাড়া দিয়ে আজকে রাতের মধ্যেই বিদায় হও আমার বাসা থেকে। অয়ন ঘামছে। রাতে এখন ছবিকে নিয়ে কোথায় যাবে ও? এত তাড়াতাড়ি বাসা পাওয়া যাবে না। শান্ত স্বরে বলল। আমাদের 2টা দিন সময় দিন, আমরা নতুন বাসায় পেলে চলে যাব। 2টা দিন কেন, 2 ঘন্টাও সময় দেব না। এখনই চলে যাবে তোমরা? পাভেল এসে বাইরের হাত ধরে রিকোয়েস্ট করা শুরু করলো। আঙ্কেল প্লিজ বোঝার চেষ্টা করুন। এত রাতে আমরা যাব কোথায়? আমাদের কয়েকটা দিন সময় দিন। মোকলেস কিছু একটা ভেবে বলল। বেশ, তোমরা আমার সাথে একটু এইদিকে আসো। পাভেল, প্রেম রুমের এক কোণায় বাড়িওয়ালার সাথে এগিয়ে গেল। মোকলেস টুথপিক মুখের মধ্যে থেকে বের করে দাঁত কেলিয়ে ফিসফিস করে বলল। কয় টাকা দিয়ে ভাড়া করে এনেছো? মায়াটা কিন্তু আগুন সুন্দরী আছে, আমারে ভাগে নাও। তোমাদের এই মাসের ভাড়া মকুব করে দিব। অগ্নিদৃষ্টিতে তাকালো মোকলেসের দিকে। হাত মুষ্টি পাকিয়ে মুখ বরাবর জোরে সরে ঘুষিয়ে দিল। 2 হাত দ্বারা কলার চেপে ধরে বলল। শোরের বাচ্চা, তোরা এখানে শেষ করে ফেলবো। ছবির নামে একটা উল্টাপাল্টা কথা বললে তোর মাথা ঘাট থেকে আলাদা করে ফেলবো। আকস্মিক এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না মোকলেস। বেশ ভালোই চমকালো। তাগড়া যুবকের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব না। গায়ে হাত তুলতে গেলে প্রেম পাভেলও চুপ থাকবে না। পাভেল অয়নের পেট বরাবর 2 হাত পেঁচিয়ে মোকলেসের থেকে কিছুটা দূরে সরিয়ে আনল। অয়নের হাত থেকে মুক্ত হওয়ার পর জোরে জোরে শ্বাস নিচ্ছে মোকলেস। ক্ষিপ্ত সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে বলল। তোরে আমি চিনি না ভাবছিস? সাদেক আহসানের নোংরা রক্ত তোর শরীরে। নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করলে তো আর সাধু হয়ে যাবি না। তোকে আমি দেখে নিব। আমার গায়ে হাত তোলার ফল ভালো হবে না। আধা ঘন্টার মধ্যে আমার বাসা খালি করবি, না হলে পুলিশ নিয়ে আসবো আমি। মেইন দরজার শব্দ করে খুলে বাসার বাইরে বের হলো মোকলেস। পাশে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে ছবি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়িওয়ালার কথা পুরোপুরি না শুনলেও কিছুটা বুঝতে পেরেছে। অয়ন রাগে গজগজ করছে। পাশে থাকা প্লাস্টিকের চেয়ার জোরে লাথি দিয়ে ফেলে দিল। চেয়ারের শব্দে ছবি কেঁপে উঠেছে। কি করছিস? নিজেকে সামলা। একটা ব্যবস্থা করে আজও এখান থেকে চলে যেতে হবে। বাড়িওয়ালা সুবিধার মানুষ না, এখানে থাকলে ঝামেলায় পড়তে হবে। পাবেলের কথায় পাত্তা না দিয়ে দ্রুত পায়ে ছবির পাশে গিয়ে দাঁড়ালো অয়ন। ছবির দিকে তাকিয়ে তাতে দত চেপে ধমকে শুরু বলল। এই মেয়ে, তোমাকে কতবার বলেছে দরজা খুলতে যাবে না? এত বেশি বুঝো কেন তুমি? আমার জীবনটা কেন এইভাবে শেষ করে দিচ্ছ? তুমি আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে আছে। কে বলেছিল তোমাকে একবারই পাকনামি করে দরজা খুলতে? এখনো তো রাতে আমরা যাবো কোথায়? ছবি এত সময় নীরবে কাঁদলেও অয়নের ধমকে ফুপিয়ে কেঁদে উঠল। সে তো চায় নাই কারো জীবন নষ্ট করতে। কেন পরিস্থিতি তাকে এমন জায়গায় এনে দাঁড় করালো? প্রেম অয়নকে থামিয়ে দিয়ে বলল। এত উত্তেজিত হোস না। ছবির উপর রাগ না দেখিয়ে ঠান্ডা মাথায় ভাব, আমরা এত রাতে যাব কোথায়? একটা ব্যবস্থা করতে হবে। আমি জানি না যাবো কোথায়। আমি আর নিতে পারছি না এসব, ক্লান্ত হয়ে গেছে। পাবেল শান্ত স্বরে বলল। ছবি শুধু আমরা 3 জন হলে না হয় ফ্রেন্ডদের মধ্যে কারো হোস্টেলে রাত কাটিয়ে দিতাম, কিন্তু ছবিকে নিয়ে তো যাওয়া যাবে না। কান্না থামিয়ে মৃদু স্বরে বলল। পাবেল ভাইয়া, আমাকে গাড়িতে তুলে দিন। আমি গ্রামে চলে যাই। আমার জন্য আপনারা বিপদে পড়েন, আমি সেটা চাই না। পাবেল করুণ দৃষ্টিতে তাকালো ছবির দিকে। শঙ্কিত গলায় বলল। প্রেম কি সব বলছো? গ্রামে চলে যাবে মানে? তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে এখন এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে তোমাদের, তাই বলে চলে যাওয়ার কথা মুখেও আনবে না। আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, এসব ভাবার জন্য আমরা আছি।
কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। পরিচিত সব জায়গায় নতুন বাসার জন্য ফোন করছে, কোথাও খালি বাসা পায় নাই। মাসের শুরুতে ছাড়া তেমন খালি বাসা পাওয়া যায় না ঢাকা শহরে। পাবেল রিস্কা নিয়ে বের হয়েছিল বাসার খোঁজে, আশেপাশে সব জায়গায় খোঁজ নিয়ে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছে। বসা করে নিস্তব্ধতা, মনের মধ্যে হাজারো চিন্তা। পাভেল বলল, বাসা তো পেলাম না, এখন কি করব? বাড়িওয়ালা যে পরিমাণে যাওরা, সকালে এসে যদি দেখে আমরা এখনো বাসা ছাড়ি নাই, কি করবে ভেবে দেখছিস একবার? প্রেম বলল, আমিও সেটাই ভাবছি। শালা কপালটাই খারাপ, ঢাকার শহরে এত বড় জায়গায় কোনো বাসা ভাড়া মিলল না। তোরা দুজন একটা কাজ কর, দেখ রাকিবদের হোস্টেলে আজকের রাতের জন্য কোনো থাকার ব্যবস্থা করতে পারিস কিনা। তোরা দুজন ওদের কাছে চলে যা। অয়নের কথায় প্রশ্নাত্মক চোখে তাকালো পাভেল, সন্দেহ কঞ্চে শুধল। আর তোরা, তুই আর ছবি যাবি কোথায়? আমাদের নিয়ে ভাবতে হবে না, তোরা দুজন ওদের কাছে যা, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করে নেব। পাভেলের কণ্ঠস্বর দৃঢ়। অসম্ভব, তোদের এই বিপদের মধ্যে রেখে আমরা চলে যেতে পারি না। সমস্যা যখন আছে তার সমাধানও তৈরি হয়ে যায়, আমরা তোদের রেখে যাব না। প্রেমও পাভেলের কথার সমর্থন জানালো। অনসিক্ত নয়নে তাকে আছে দুজনের দিকে উঠে এসে দুজনের কাঁধে হাত রেখে বলল, আমি যেটা বলছি সেটা কর। এখন একসাথে বাসা না পেলে আমাদের আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে। কিন্তু তোরা যাবিটা কোথায়? ছবিকে নিয়ে তো যেখানে সেখানে যেতে পারবি না। আর কোনো কিন্তু না, রাকিবকে কল কর, ওখানে চলে যা, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। অফিস পার্টিটা বেশ জমজমাট। পার্টিটা থ্রো করেছে আবির্ভাব। বিদেশি সকল ক্লায়েন্ট থেকে শুরু করে দেশের ছোট বড় সকল বিজনেসম্যান ইনভাইটেড। আহসান মিলসের কর্ণধার হিসেবে সাদেক আহসানও ইনভাইটেড। বেশ কিছুদিন শরীরটা তেমন সুবিধার না যাওয়ায় সাদেক আহসান উপস্থিত হতে পারে নাই। তবে আবির্ভাবের ইনভাইট রিফিউজ করে দেওয়ার মতো দুঃসাহসটাও দেখাতে পারে নাই। নিজে আসতে না পারলেও অভিককে পাঠিয়েছে। সফট ড্রিঙ্কসের চুমুক দিয়ে আজ চোখে তাকালো আবির্ভাব। চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে অর্ধমাতাল অভিক, বিরামহীন ড্রিঙ্কস করছে। কোলের উপর বসা ছোট পোশাক পরিহিতা জাহ্নবী। তাদের অঙ্গভঙ্গি নিদারুণ অস্ত্রের। বিদেশি কালচারে বেড়ে উঠলেও এসব বাজে অভ্যাস নেই আবির্ভাবের। অভিকের এমন কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়েছে বেশ। হাতের ইশারায় শেখরকে ডেকে ফিসফিসিয়ে কিছু একটা বলল। শেখরের মুখভঙ্গি বদলাচ্ছে, খানিক হাসার চেষ্টা করে বলল, স্যার, ওটা মৃণাল শিকদারের মেয়ে জাহ্নবী শিকদার। ওরে দেখলে আমি ভয় পাই। অন্য কাজ দিন আমাকে, এটা করতে বলবে না প্লিজ। আবির্ভাব কড়া দৃষ্টিতে তাকালো শেখরের দিকে। স্যারের চাহনি বুঝতে পেরে আর বাকি স্যারের চাহনি বুঝতে আর বাকি থাকলো না শেখরের। মুহূর্তে কেটে পড়লো সেখান থেকে। অবিকের নেশাত্মক ঠোঁট তর্জনী আঙুল বোলাচ্ছে জাহ্নবী। শেখর গিয়ে পাশে দাঁড়ালো। অতিরিক্ত ড্রিঙ্কস করা হিদায়ত বুদ্ধি হারিয়েছে দুজন। শেখর উপস্থিতি টের পেল না। জাহ্নবীর ঠোঁট জোড়া ক্রমশ এগিয়ে যাচ্ছে অভিকের দিকে। শেখর ঠোক গিলে ডান হাত তুলে জাহ্নবীর ঠোঁটের সামনেই ধরল। দেওয়াল তৈরি হলো নেশাত্মক দুজোড়া ঠোঁটের মাঝে। জাহ্নবী মাতাল কঞ্চে বলল, কাম অন বেবি, তোমার ঠোঁটে আমার শক্ত লাগছে কেন? অভিকের কথা অস্পষ্ট জড়ানো কঞ্চে বলল। তোমার ঠোঁটের টেস্ট আজ বদলে গেল কেন? শেখর নাক কুচকে ফেল, কিছুটা ঝুঁকে অভিকের কানে ফিসফিসিয়ে বলল, স্যার, এটা বেডরুম নয়, পার্টিতে সবাই আপনাকে দেখছে। দেখুক, তাদের তোর বাপের কি? অভিকের ঘাড় হেলে পড়ল চেয়ারে, দু হাত মেলে দিয়ে বলল, একটা কাজ কর, বেবিকে বেডরুমে দিয়ে আয়, আমি প্লেন চালাচ্ছি। এখন আমি পাইলট, তুই বেবিকে বেডরুমে নিয়ে যা, আমি প্লেন নিয়ে সোজা বেডরুমে ল্যান্ড করব। শেখর চোখ মুখ শক্ত করে নিল, পিটপিট করে বলল, অসম্ভব, এই অশুভ মেয়েকে আমি জীবনে কোলে নিতে পারবো না। অভিক বেশ জোরে ধমক দিল এবার। কি হলো, নিচ্ছিস না কেন? শেখর ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। কিছু মানুষ তাকিয়ে আছে এদিকে। অভিক এভাবে সিন ক্রিয়েট করলে রেপুটেশন নষ্ট হবে। তার চেয়ে ওকে শান্ত করতে মেয়েটাকে না হয় একটু কোলেই নিল। পায়ের পুরো অংশ প্রায় উন্মুক্ত শরীরে হাত দিয়ে মেয়ে মানুষকে কোলে নেওয়া, এটা ঠিক শেখরের ক্যারেক্টারের সাথে যায় না। স্যারের সম্মান রক্ষার্থে আজ ক্যারেক্টারের বাইরে যেতে হলো। জাহ্নবীর শরীর থেকে তীব্র মদের গন্ধ আসছে। গন্ধে গা ঘুরিয়ে উঠল শেখরের। পায়ের গতি বাড়িয়ে আবির্ভাবের সামনে গিয়ে দাঁড়ালো। খানিক রাগী কঞ্চে বলল, স্যার, এটা নিয়ে কি করব? শেখরের কর্মকাণ্ডে ফল হলো আবির্ভাব। হতভম্বের মতো চেয়ে থাকলো কিছু সময়, হাত দিয়ে চোখ মুখ মুছে বলল, কি করেছোটা কি? তোমাকে বলেছি মেয়েটাকে সরিয়ে দিতে, তুমি কোলে চড়িয়েছো কেন?
শখ করে। জীবনে মেয়ে মানুষ কোলে তুলি নাই, তাই শখের জ্বালায় কোলে তুলে ফেলেছি স্যার। মুখটা কাঁদো কাঁদো করে বলল শেখর। এখন বলেন এই মেয়েরে কোথায় রাখবো? জায়গা না থাকলে আমার কোলে রাখো। আর দেরি করলো না, আলগোছে আবির্ভাবের কোলের উপরই বসিয়ে দিল। ডিজে গানের তালে তালে ডান্স ব্যস্ত সবাই। হাতের ড্রিঙ্কসের গ্লাস গানের শব্দে ফ্লোর কেঁপে উঠেছে যেন। শেখর হাত দিয়ে কপালে ঘামটুক মুছে নিল। তৎক্ষণাৎ মনে পড়লো নিজের কর্মকাণ্ডের কথা। ভয়ে চক্ষুদয় কোটর থেকে বের হয়ে আসারই উপক্রম। ঢোক গিলে নিল, ঘাড় ঘুরিয়ে আবির্ভাবের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। চেয়ারে বসে থাকা আবির্ভাবের দৃষ্টি সিংহে নেয়। শেখর দাঁত কপাটি বের করে তুতলিয়ে বলল, সরি স্যার। জানবি এবার 16 কলা পূরণ করলো। আবির্ভাবের গালে চুপ করে চুমু এঁকে দিয়ে নেশাক্ত কণ্ঠে থেমে থেমে বলল, উফ বেবি, তোমার শরীরের স্মেল আমাকে পাগল করে দিচ্ছে। আবির্ভাব আকস্মিক এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না। দাঁতে দাঁত চেপে বলল, শেখরের বাচ্চা, তোর চাকরি আমি খাইছি। স্যার ফেলে দেন। এই হুশ না মা স্যারের কোল থেকে। জানবি আরো আস্তে পৃষ্ঠে আবির্ভাবের গলা পেঁচিয়ে ধরল। আবির্ভাব সর্বশক্তি দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। জানবি আর টিকতে পারল না, ছিটকে পড়লো মেঝেতে। নরম তুলতুলে কোমরে ব্যথা পেল নিদারুণ। ঠোঁট ফুলিকে দিয়ে উঠল। আবির্ভাব সেদিকে কোনো তোয়াক্কা না করে ছুটল ওয়াশরুমের দিকে। শেখরও পিছু পিছু ছুটলো। পিছু ডেকে বলল, কোথায় যাচ্ছেন স্যার? জাহান্নামের চৌরাস্তায়। আমিও যাব, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সামলে নিব। আবির্ভাব রুদ্ধ কণ্ঠে বলল, আই উইল কিল ইউ, গেট আউট অফ মাই সাইট রাইট নাও। শেখর মাথা নিচু করে দাঁড়ালো, তবে নড়ল না এক চুল। আবির্ভাব হতাশ হয়ে আবার হাঁটা শুরু করলো। শেখরের পায়ের গতিও আবির্ভাবের গতির সমান। ওয়াশরুমের দরজার কাছে এসে হতাশ কণ্ঠে আওড়ালো, আমি ওয়াশরুমে যাচ্ছি শেখর, প্লিজ এখানেই স্টপ হও। আমি গেলে কি সমস্যা স্যার? আবির্ভাব দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে এসো। মিররের সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে লাগামহীন ভাবে ডলছে নিজের গাল, ঠিক যেই জায়গাটায় জানবি চুমু দিয়েছে। শেখরও আবির্ভাবের সাথে তাল মিলিয়ে অন্য পাশের গাল ডলছে। আবির্ভাব টিস্যুর নিচে নামিয়ে দাঁতে দাঁত চেপে বলা, শেখরের বাচ্চা, ওই গাল না এই গাল, নোংরা লেগেছে। স্যার ওই সাইডে ভাইরাস যেন এই সাইডে আসতে না পারে, এই জন্য আগেই পরিষ্কার করে দিচ্ছে। অনুমতি দিলে একটা কথা বলতাম, আপনার গালে নোংরা একেবারে সাফ হয়ে যেত। বলো। হাত দিয়ে হারপিক দেখিয়ে পড়ল, ওটা লাগাবেন? আবির্ভাব রাগ নিয়ন্ত্রণ করতে চোখ বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে পড়ল। শেখর জানেন মায়া থাকলে 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে বিদায় হবে। শেখর নিজের কথা নিজেই এবার চরম বিরক্ত হলো। টেনশনে কেমন উল্টোপাল্টা বলে ফেলেছে। তবে সেখানে দাঁড়ানোর সাহস দেখাতে পারলো না। নিমিষে কেটে পড়ল। ডাইনিং টেবিলটা বিশাল। আহসান পরিবারের প্রতিটি সদস্য অনায়াসে টেবিলে বসে খাবার খেতে পারে, কিন্তু সাহেরা বেগমের কড়াকড়ি নিয়মে বাধা এ বাড়ি। খাবার টেবিলে সর্বপ্রথম বাড়ির পুরুষ মানুষ খাবে, ওদের খাওয়া শেষ হলে মেয়েরা খাবার খাবে। বিভিন্ন রকম পদের খাবার সাজানো টেবিলে উপস্থিত বাড়ির সকল পুরুষ মানুষ। মেয়েদের মধ্যে বসেছে শুধু সারার পাশের চেয়ারটায় বসেছে অভিক। ফোন স্ক্রিনে গভীর মনোযোগ তার। সারা ফ্রুকুচকে তাকালো অভিকের দিকে, উচ্চারণ করে বলল, উফ ভাইয়া, খাবার টেবিলেও ফোন নিয়ে ব্যস্ত তুমি? সারা দিন তো একটুও দেখা হয় না। এতদিন পর দেশে আসছি, ভেবেছিলাম কত গল্প করব, অথচ তোমাকে পাওয়াই যায় না। অভিক বোনের অভিমান বুঝতে পেরে মুচকি হেসে ফোন টেবিলের উপর রাখলো। ঠোঁটে হাসি রেখা টেনে বলল, আসলে একটু কাজ পড়ে গিয়েছিল, তাই সময় দিতে পারিনি বনু। আর এমন হবে না, আজ অনেক গল্প করব, কেমন? সারা অভিমান সরি বলল, ঠিক আছে। সাদেক আহসানের নজর তীক্ষ্ণ। ব্রেডে মাখন লাগিয়ে প্রশ্ন ছুড়ল রেহানকে, শুনলাম জবের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ। রেহান সবেমাত্র নুডলস মুখেই দিচ্ছিল। সাদেক আহসানের এহেন প্রশ্নে থেমে গেল। হাত ধক করে উঠল বুকের মধ্যে। পারিবারিক ব্যবসা থাকা সত্ত্বেও বাড়ির ছেলেরা অন্যথায় জব করবে, এক্ষেত্রে সাদেক আহসানের ঘোর আপত্তি। দিশেহারা হয়ে পড়ল। মুখের মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে, কোনো রকম সাহস সঞ্চয় করে মৃদুস্বরে বলল, জি বড় আব্বু। কেন আমাদের ব্যবসা থাকতে অন্য কোথাও চাকরির কি দরকার? আসলে আমি চাইছিলাম নিজের যোগ্যতায় কিছু করতে, এই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি বড় আব্বু। আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? রেহান তার বাবার দিকে তাকালো। রাহাত আহসান খাবার মুখে পড়ে আমতা করে বলল, আসলে আমাকে বলেছিল ও যখন নিজে কিছু একটা করতে চাই তাই আর বাধা দেই নাই ভাইজান। বাহ, তাহলে তো ভালোই। তোমার ছেলে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো।
ভাইজান, বিষয়টা তেমন না, আপনি আমাকে ভুল বুঝছেন। সালে আহসান বলল, বিষয়টা কেমন? আমাদের পরিবারের ছেলে অন্য কোথাও চাকরি কেন করবে? ব্যবসায় জয়েন হলে তো পারে। তুমি ছেলেকে বাধা না দিয়ে আরও সম্মতি জানিয়েছ। কাল থেকে রেয়ান ব্যবসায় জয়েন হবে, কোথাও চাকরি করার দরকার নাই। রেহান বাবার দিকে উনুনের দৃষ্টিতে তাকালো। রাহাত আহসান চোখের ইশারায় শান্ত হতে বলল রেহানকে। কলিং বেল বাজছে, কথা থেমে গেল সবার দৃষ্টি পড়ল সদর দরজার দিকে। এখন আবার কে আসলো? হাজেরা আপা, দরজা খুলে দেখো তো কে আসলো। শাহনারার কণ্ঠস্বর শুনে হাজেরা রান্নাঘর থেকে ছুটে মেন দরজার কাছে চলে গেল। তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে তাকাতে চোখ মুখ চকচকে হয়ে উঠল। অবিশ্বাস্য কঞ্চে বলল, অয়ন ভাইজান। শাহনারা অয়নের নাম শুনে চমকে উঠল। জুসের গ্লাসটা টেবিলে রেখে ছুটে আসলো সদর দরজার পাশে। হাজেরাকে সরিয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ছন্ন ছাড়া অয়ন দরজার পাশে ওপাশে দাঁড়িয়ে, গায়ের শার্টটা কেমন কুচকানো। ছেলের এহেন রূপ দেখে শাহনার বুকের মধ্যে ধক করে উঠল। জড়ানো আবেগে নিজেকে সামলাতে না পেরে অয়নকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অয়নের ঠিক পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ছবি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। গেটে ঢুকে অয়নের সাথে দারোয়ানের কথোপকথন শুনে বুঝতে আর বাকি নেই তারা এখন কোথায় এসেছে। কালো বোরখার উপর হিজাব দিয়ে নিকাব করা। অয়ন আলতোভাবে মায়ের মাথায় হাত রাখলো, আদুরে স্বরে ডাকলো, মা খেতো না প্লিজ, আমি এসছি তো। শাহনারা সোজা হয়ে দাঁড়াতেই চোখ আটকালো অয়নের পেছনে দাঁড়িয়ে থাকা ছবির দিকে। সন্দেহজনিত কণ্ঠে প্রশ্ন ছিল। অয়ন এটা কে বাবা? শান্ত ভঙ্গিতে বলল, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো। আপাতত 2 দিনের জন্য ওকে কি তোমাদের বাড়িতে রাখতে পারবে? কেন পারবো না? কিন্তু তুই বল এটা কে? আমি পরে তোমাকে সব করে বলবো, আপাতত ওকে রাখো। আচ্ছা, ভেতরে আয়। না মা, আমি যাব না, আমি থাকতে আসিনি। শাহনার চোখে পানি, অশ্রুসিক্ত চোখে তাকালো অয়নের দিকে। ততক্ষণে সারা ছুটে এসে অয়নকে চাপড়ে জড়িয়ে ধরল। অয়ন খানিকটা পিছিয়ে গিয়ে অবাক দৃষ্টিতে তাকালো সারার দিকে। অয়নের ঠোঁটের কোনায় হাসির চোখে পানি অবিশ্বাস্য কঞ্চে বলল, সারা তুই দেশে কবে এসছিস বলো? সারা ফুপিয়ে কেঁদে চলেছে, অস্পষ্ট স্বরে আওড়ালো, কথা বলবে না একদম। তুমি আমার খোঁজ নাও একবারও। এতদিন হলো দেশে এসেছি, একটাবার দেখতে আসলে না আমাকে। অয়ন ঠোঁট ফুলিয়ে বলল, বড্ড অপরাধ হয়ে গেছে আমার, আর হবে না এমন। এখন আপাতত কান্না থামা। সারা অয়নের বুকে মাথা রেখে নাক টানছে আর ফোপাচ্ছে। অয়ন ব্যঙ্গ কঞ্চে বলল, একদম সর্দি মুছবি না আমার শার্টে। সারা গাল ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। শাহনারাকে অভিযোগ করে বলল, দেখছো মা, তোমার ছেলে এখনো আমার পেছনে লাগছে। শাহনারা 2 ভাই বোনের দুষ্টুমিতে হেসে দিল। সারা কপট রাগ দেখিয়ে বলল, তুমি হাসছো? শাহনারার মুখে আঙুল চেপে বলল, কই হাসছি না তো। সরো, ভাইকে ভেতরে যেতে দাও। অয়ন সারাকে থামিয়ে বলল, আজ নয় বোনো, অন্য এক সময় এসে তোর সাথে দেখা করে যাব, এখন আমাকে যেতে হবে। প্লিজ ভাইয়া, যেও না, থেকে যাও না আমার সাথে। এতদিন পর দেশে এসেছি, সবার সাথে হাসি খুশিতে সময় কাটাবো, অথচ তোমাকে কাছে পাচ্ছি না। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। অন্তত মায়ের কথা ভেবে থেকে যাও। জানো মা সবসময় কাঁদে তোমার জন্য। অয়ন এবার দমল। বোনের এমন করুণ অনুরোধ আর না করতে পারল না, ছোট্ট করে বলল, ঠিক আছে। সারা এবং শাহনারার চোখে মুখে প্রশান্তির হাসি। উত্তেজিত হয়ে অয়নকে জড়িয়ে ধরতে গিয়ে চোখ পড়ল ছবির দিকে। অয়নের পেচে হালকা গুঁতো দিয়ে বলল, মেয়েটা ভাইয়া, মেয়েটা কে? ভিতরে গিয়ে বলি। কে? আসো। অয়ন চৌকাটে পা রাখতে সাদেক আহসান গম্ভীর কঞ্চে বলল, দাঁড়াও। অয়ন থমকে দাঁড়ালো। তোমার সাথে মেয়েটাকে তার পরিচয় দিয়ে ভেতরে আসো। আমার বাড়িতে অপরিচিত কাউকে আমি অ্যালাউ করব না। সাদেক আহসানের কণ্ঠস্বর শুনে ছবি আরেকটু গুটিয়ে গেল। মনের মধ্যে ভয় কাজ করছে। ঢাকায় আসার পর থেকে ছবির কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অয়নকে। এখন যদি নতুন করে কোনো সমস্যায় পড়ে তাহলে নিশ্চয়ই খুব রেগে যাবে অয়ন ছবির উপর। বাড়ির প্রতিটি সদস্য দৃষ্টির ছবি আর অয়নের দিকে। সবাই যেন অয়নের উত্তরের আশায় আছে। অয়নের মনের মধ্যে উত্তর সাজাচ্ছিল, কি জবাব দিবে এমন দিন আসবে সে কল্পনাও কখনো ভাবে নাই। নিজেকে স্বাভাবিক করে শাহনারা আহসানের দিকে তাকিয়ে সহজ ভঙ্গিমায় বলল, মা, আমি বিয়ে করেছি, ও আমার স্ত্রী। তোমাদের না জেনে বিয়ে করার জন্য আমি দুঃখিত, জানানোর মতো পরিস্থিতি ছিল না।
অয়নের সরল উত্তর। শাহানারা চমকে তাকালো অয়নের দিকে, কাপা কাপা স্বরে বলল, কি সব বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? অয়ন দীর্ঘশ্বাস ফেললো, মাথা নিচু করে বলল, না মা, এটাই সত্যি। সাদেক আহসান তেরে আসলো অয়নের দিকে, তাতে তৎ চেপে বলল, বিয়ে করছো মানে? কে এই মেয়ে? সত্যি কথা বলো। জামাল শেখের সাথে আমার পাকা কথা হয়ে আছে, তার মেয়ের সাথে তোমার বিয়ে দিব বলে কথা দিয়েছে। এখন তুমি এই মেয়েকে সাথে এনে বলছো বিয়ে করেছো। মস্কারা করছো আমার সাথে? সত্যি করে বলো কে এই মেয়ে? আমি আমার উত্তর দিয়ে দিয়েছি, এখন বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার। সাদেক আহসানের দৃষ্টি প্রখর বজ্র কঞ্চে থমকে বলল, একদম বেশি কথা বলবে না, খুব বার বেড়েছ। তোমার চরিত্রের এমন হাল হলো কি করে? জামাল শেখের মেয়ের সাথে নাকি প্রেমের সম্পর্ক গড়ে তুলেছ, এখন অন্য মেয়েকে বিয়ে করে ঘরে তুলছ, সমস্যা কি তোমার? বাইরে চেঁচামেচি শব্দ, লাঠিতে ভর দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বাইরে বের হয়ে আসলো সাহেরা বেগম। বাড়ির প্রধান হিসেবে সবাইকে থামিয়ে দিয়ে বলল, চুপ করো সবাই। বিয়া যখন একবার কইরা ফেলাইছে, এত কথা কইয়া কি হবে? বউ আমরা মাইনা লব। বাড়ির সবাই বিদ্যুৎ গতিতে তাকালো সাহেরা বেগমের দিকে। চায়না বেগম শান্তা আহসানের কাঁধে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলল, এই বুড়ির মাথা টাঠা সব গেছে নাকি? কি সব বলছে? শান্তা চোখ রাঙালো চায়নার দিকে, আশেপাশে তাকিয়ে বলল, কেউ শুনলে আমাদের আজই শেষ দিন হবে এই বাড়িতে। সানারা মুখে প্রশান্তির হাসি, তবে অবাক হচ্ছেন বটে, এত সহজ সায়রা বেগম বিয়ে মানার লোক না। সালেহ আহসান এত সময় চুপচাপ ছিলেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন, এবার মুখ খুলে মিনমিনিয়ে বলল, আম্মা কি বলছেন? আমাদের পরিবারের একটা নাম ডাক আছে, যাকে তাকে আমরা বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারি না। সায়রা বেগম প্রখর দৃষ্টিতে তাকালো সালেহ আহসানের দিকে। মায়ের দৃষ্টি বুঝতে পেরে চোখ নামিয়ে নিল সালেহ। শোনো দাদু ভাই, তুমি সবসময় বাড়ির সবার বিপক্ষে কথা বলো। জগৎ সংসারে তোমার মা ছাড়া কেউ ভালো মানুষ না তোমার কাছে। অহন বিয়া কইরা যখন লড়াই আসো, তোমার মায়ের মতো তোমার বউ নিশ্চয়ই ভালো মানুষ, বহুত ভালো মানুষ। তা ভালো মানুষের বংশের পরিচয় আগে দাও, তারপর মানা না মানা পরের ব্যাপার। সায়রা বেগম খোসা দিয়ে বলা কথাগুলো অয়ন সহজেই ধরে ফেল, ঠোঁট প্রশস্ত করে বলল, মানুষ কেমন সেটা না হয় সময়ের সাথে সাথে দেখে নিও। আর বংশ পরিচয় যদি জানতে চাও তাহলে বলবো, পরিচয় দেওয়ার মতো আহামরি বংশ পরিচয় নেই তার। গ্রামের আর 10টা সাধারণ পরিবারের মেয়ের মতো বড় হয়েছে। ওর বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সাদেক আহসান বজ্রকণ্ঠে বলল, আমি কখনো এমন ছোট লোকের মেয়েকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে মেনে নেব না। ছবি কেঁপে উঠল, চোখের পাতা কাঁপছে অনবরত। বাবাকে নিয়ে এমন কথা সহ্য হচ্ছে না তার। আহামরি টাকা পয়সা না থাকলেও হায়দার মিয়া গ্রামবাসীর কাছে অনেক সম্মানিত ব্যক্তি। তাকে ছোট লোক আখ্যা দেওয়া ছবির সর্বশরীর কেঁপে উঠেছে, চোখ দিয়ে পানি ঝরছে। অয়ন প্রতিবাদ করে বলল, মানা না মানা তোমার ব্যাপার, তাই বলে কারো সম্পর্কে না জেনে ছোট লোক বলবে না একদম। অবিক হাতে তালি দিয়ে বিজয়ী হাসি মুখে রেখে অয়নের উদ্দেশ্যে বলল, কি যেন বলেছিলে আমাকে? মাথায় হাত দিয়ে মনে করার ভঙ্গিতে বলল, অয়নের ও মনে পড়েছে, আমার নাকি চরিত্রের সমস্যা আছে, লম্পট মেয়েবাস আমি। তুই তো আমার থেকে এক কাটি উপরে। শহরে একটা রেখে গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসলি, আনাচে কানাচে এমন আরও 10-12টা নেই, তার প্রমাণ কি? গোল ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, নাকি গ্রাম থেকে ভাড়া? কথা শেষ না করতে অয়ন কলার চেপে ধরল অভিকের, হাত উঁচিয়ে ঘুষি তুলে বজ্রকণ্ঠে বলল, মুখ সামনে কথা বলবে। 1 সেকেন্ডের জন্য যদি ভুলে যাই তুমি আমার বড় ভাই, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অভিক ও অয়নের কলার চেপে ধরল, তাতে দোষ চেপে বলল, আর আমি বসে থাকবো নাকি? তোর অনেক পাকনামো সহ্য করেছি, শালা মিসকা শয়তান। রাহাত আহসান আর রেহান দুই ভাইকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুজনের শক্তির সাথে পেরে উঠছে না। দানবীয় শক্তি নিয়ে যেন যুদ্ধে নেমেছে। অরুণিমা দৌড়ে এসে অভিকের হাত ধরল, অনুরোধ করে বলল, দয়া করে ভাইকে ছেড়ে দিন। অভিক অয়নের কলার ছেড়ে দিয়ে অরুণিমা চুলের মুঠি চেপে ধরে তেজি কণ্ঠে বলল, শালি জামাই রেখে দেবরের উপরে দরদ উঠলে উঠছে, তাই না? কি শুরু করেছো কি তোমরা? বাড়িতে দাঁড়িয়ে এমন অসভ্যতম করার সাহস তোমাদের দেয় কে? অভিক বৌমার গায়ে একদম হাত তুলবে না, ছেড়ে দাও ওকে। সাদেক আহসানের তেজি কণ্ঠস্বর শুনে অভিক অরুণিমার চুল ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ালো। অরুণিমা হাঁপাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে,
বাসর রাত থেকে স্বামীর হাতে অত্যাচারিত হয়েছে, তবে সেটা বেডরুম অব্দি সীমাবদ্ধ ছিল। আজ বাড়ির প্রতিটি সদস্যের সামনেও এভাবে গায়ে হাত তুলো ভিক। শাহানারা অয়নের গোল ঘেঁষে দাঁড়ালো, অশ্রুসিক্ত নয়নে অয়নের দিকে তাকে প্রশ্ন ছিল, কেন করলি এমন? কি এমন হয়েছিল যে একেবারে বিয়ে করে নিয়ে আসতে হলো? আমাকে একটিবার জানাতে পারলি না? অয়ন শাহানারার হাতে হাত রেখে মৃদু স্বরে বলল, আমাকে তুমি চেনো না মা? তোমার ছেলের চরিত্রের সমস্যা আছে, এটা তুমি বিশ্বাস করো? শাহানারা অয়নের কথা শেষ হতে না হতে ঘাড় নাড়িয়ে বলল, আমি কারো কথা বিশ্বাস করি না। আমি জানি আমার ছেলে কতটা সৎ। আমি শুধু জানতে চাই, কেন হঠাৎ বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নিলি? তুই তো বিয়ে খেতে গিয়েছিলি তোর বন্ধুর বোনের, তাহলে বিয়ে করলি কিভাবে? সে অনেক কথা, আমি পরে তোমাকে বলবো, এখন আসছি আমরা। ছবি ফুপিয়ে কাছে। আজ তার জন্য পরিবার সবার কাছে কত কথা শুনতে হলো অয়নের। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছবির হাত শক্ত করে ধরল অয়ন, অধিকার নিয়ে বলল, চল আমার সাথে। ছবি অশ্রুসিক্ত নয়নে তাকালো অয়নের দিকে, কাঁপা কাঁপা স্বরে বলল, কোথায়? আমি যেখানে যাব সেখানে যাবে। অয়নের এমন ব্যবহার ঠিক মানতে পারছে না ছবি। অল্পতেই রেগে যাওয়া মানুষটা এই কঠিন সময় এত সুন্দর ব্যবহার করছে কিভাবে? কি হলো? ছবি অয়নের হাতের দিকে তাকালো। অয়ন শক্ত করে ছবির হাত ধরে আছে। যেখানে কোনো পুরুষের চাহনি ছবির কাছে বিষের মতো লাগতো, সেখানে একটা পুরুষ তার হাতটা শক্ত করে ধরেছে, অথচ আজ কোনো বিব্রত বা অস্বস্তি লাগছে না, উচ্চ ভালো লাগা কাজ করছে। কি অদ্ভুত শিহরণ! এটাই বুঝি বিবাহ বন্ধন। অয়নের দিকে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে চলল ছবি। সদর দরজার চৌকাঠের কাছে যেতে সাদেক আহসান উচ্চ স্বরে বলল, দাঁড়াও। অয়ন এবং ছবি থমকে দাঁড়ালো। সাদেক আহসান কিছুটা এগিয়ে এসে বলল, বাড়িতে পোষা কুকুর বিড়ালকেও মানুষ বের করে দেয় না। বিয়ে যখন করেই ফেলেছ তখন তো কিছু করার থাকে না। সাদেক আহসানের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরলে সেটা আমার গায়ে লাগবে। নিজের সম্মানের কথা ভেবে সিদ্ধান্ত নিলাম তোমরা এখানে থাকতে পারো, তবে এই মেয়েকে আমি কখনো পুত্রবধূ হিসাবে মানব না। অয়ন তার ছেলের হাসি দিয়ে বলল, আমার কারো দয়া চাই না, আর আমি এতটা অপদার্থ নই যে থাকার একটা ব্যবস্থা করতে পারবো না। যেখানে সম্মান নেই সেখানে থাকার প্রশ্নই আসে না। রাহাত আহসান দ্রুত পায়ে অয়নের পাশে এসে দাঁড়ালো। অয়নের কাঁধে হাত রেখে বলল, চিৎ করিস না বাবা। ভাইজানের ওপর রাগ করে চলে গেলে সম্পর্কের আরও বেশি দূরত্ব আসবে। এখানে থাকলে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি জানি তুই কোনো ভুল করতে পারিস না। এভাবে বিয়ে করার মধ্যেও অবশ্যই বিশেষ কোনো কারণ আসে। অয়ন তাকালো রাহাত আহসানের দিকে। রাহাত আহসান সাদেক আহসানের ভাই হলেও সর্বদা সৎ থাকার চেষ্টা করেন। ব্যক্তি সম্পূর্ণ মানুষ তিনি। ছোট চাচুকে তার ভীষণ পছন্দ। আমি এত অবমানে এখানে থাকতে পারবো না চাচ্ছ। তুই চলে গেলে তোর মা ভীষণ কষ্ট পাবে। তোর মায়ের কথাটা একটু ভাব। আর তাছাড়া এখন বৌমাকে নিয়ে যাবি কোথায়? নতুন বউকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি নাকি? কিছু একটা ব্যবস্থা করে নেব। ও, আর কথা না, এত তাড়াতাড়ি কোথাও থাকার ব্যবস্থা করতে পারবি না? আর তোর ফ্ল্যাট ও ব্যাচেলর, এখানে বউ নিয়ে যেতে পারবি না। এখানে থেকে যা, কয়েকটা দিন সময় দে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। দূরে গেলে সমস্যা বাড়বে বই কি কমবে না। দোতলায় বাম সাইডের ৩য় নাম্বার রুমটা অয়নের। রুমটা বেশ গোছালো। অয়ন বাড়িতে না থাকার পরও শাহানারা আহসান ছেলের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ছবি ফ্লোরে মাঝ বরাবর দাঁড়িয়ে রুমটার দিকে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। গ্রামে থাকতে মায়ের মুখে অল্প স্বল্প শুনেছিল অয়ন বেশ বড় লোক ঘরের ছেলে, কিন্তু এতটা বড় লোক সেটা ধারণা করতে পারে নাই। বাবনার মাঝে রুমে প্রবেশ করলো অরুণিমা। ছবির কাঁধে আলতোভাবে হাত রেখে মৃদু কণ্ঠে শুধল, ভ্যাবসা গরমে তুমি এখনো বোরকা নিকাব ছাড়ো নাই কেন? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, এসো দেখিয়ে দিচ্ছি সব। ছবি ভয় পাচ্ছে নিদারুণ, ঘাড় নেড়ে বলল, আচ্ছা। তোমার নাম কি? সুচন্দা হায়দার ছবি। বাহ, বেশ মিষ্টি নাম তো। তবে তোমার মুখটা এখনো দেখতে পেলাম না। নিশ্চয়ই নামের মতো মিষ্টি চেহারাও তোমার। একটা কাজ করো, বোরকা নিকাব খুলে ফেলো। ছবির বেশ লজ্জা লাগছে এই নিকাব করা অবস্থায়। কেউ মুখ দেখলে চাইলে ভীষণ অস্বস্তিতে পড়ে, তবে লজ্জা পেছনে ঠেলে আলতো করে খুলে দিল নিকাব। ব্যবসা গরমে ফসা মুখশ্রী লাল হয়ে উঠেছে। চেপে ধরে নিকাব করায় নাকের ডগায় বেশ খানিকটা দাগও হয়ে আছে।
অরুণিমা চক্ষুতে ছানা পড়া, মুখ দিয়ে আপনা আপনি বের হলো। মাশাল্লাহ, বাহ কি সুন্দর তুমি, একদম পুতুলের মতো। ছবির মুখে হাত রেখে বলল, অরুণ ছোট্ট পরিটাকে আমার ভাইটা কোথা থেকে নিয়ে আসলো? তোমার বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি পাবনা।